প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনী হাওয়া নিয়ে কথা বলবো। সারা দেশে নির্বাচনের একটা জোয়ার বইছে। আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থিতা ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কিন্তু তাদের নির্বাচনী তোড়জোড়, ভোটের মাঠে জনগণের কাছে যাওয়া। আমরা দেখেছি যে ইতিপূর্বে ৩০০ আসনেই জামায়াতে ইসলাম তাদের সম্ভাব্য প্রার্থীরা তারা কাজ শুরু করেছে, যদিও তারা অফিসিয়ালি এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি, কিন্তু প্রার্থীরা ৩০০ আসনে কাজ শুরু করেছিল। আমরা সে বিচারে নির্বাচন হওয়ায় আজকে অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় এফএইচ হলের সাবেক ভিপি জনাব খন্দকার আবু আশফাক রয়েছেন আমাদের সাথে। আমি খন্দকার আবু আশফাক আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহেদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা বলছিলাম যে নির্বাচনী হওয়ার কথা বলছিলাম এবং নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ভোটের মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা কিন্তু যাওয়া শুরু করেছে এবং যারা প্রার্থিতা পেয়েছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 237 জনের ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কি না হবে তার যে একটা স্টেগমা ছিল সেটি মনে হচ্ছে যে ভেঙে গিয়েছে, কারণ বিএনপি ইতোমধ্যেই 237টি আসনে ঘোষণা করেছে। একই সাথে যদি বলছিলাম যে জামাত ইসলাম তো মাঠে রয়েছে, এনসিপি 8-10টি আসনের কথা ঘোষণা করেছে, 150টি আসনের কথা ঘোষণা করবে, কিন্তু এর মধ্যেও বাংলাদেশের রাজনীতিতে যারা এফএসএস বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে একটা ত্রিমুখী লড়াই কিন্তু চলছে। লড়াই বলতে আমি তরবারির লড়াইয়ের কথা বলছি না, যুক্তির লড়াই, কথার লড়াই, এটি চলছে। আমরা বিএনপির কথাই বলি, জামাত ইসলামের কথা বলি, এনসিপির কথা বলি। এই লড়াইয়ের মুখোমুখি অবস্থানের মধ্যে দিয়ে কিন্তু দেশে ভোটের বাজনা বাজছে। আপনি সার্বিক এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে, যেহেতু আপনি নিজেও একজন প্রার্থী, নবাবগঞ্জে দীর্ঘদিন থেকে আপনি কাজ করছেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন, জেল খেটেছেন, বাড়িতে থাকতে পারেননি, পালিয়েছিলেন, স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারেননি, আপনি এই ভোটের বাজনার মধ্যে আপনার নিজের অবস্থান এবং দেশের সার্বিক অবস্থানকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলার দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনী হাওয়া কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে কিন্তু নির্বাচনের ব্যাপারে একটি আগ্রহ রয়ে গেছে। মানুষ বহু বছর যাবৎ ভোট দিতে পারে না, বা দেশে ভোটই হয়নি বলা চলে, অথবা দিনের ভোট আগে হয়েছে, অথবা ভোটের বাক্স আগেই ভরে রাখা হয়েছে, অথবা ভোট দিতে গেলে দেখা গেছে যে তার ভোটটা দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে যে নতুনভাবে একটি ভোটের আবহাওয়া বসছে, মানুষ কিন্তু খুব উৎফুল্ল। গ্রামগঞ্জে মানুষ খুবই উৎসাহী, তারা ভোটের জন্য অপেক্ষা করছে, কারণ তারা ভোট দিতে চায়। বিগত দিনে তো তারা ভোট দিতে পারেনি। নতুন প্রজন্মের যারা আছে তারা কখনোই ভোট দিতে পারেননি। ভোট কিভাবে দিতে হয় তাও তারা জানে না, এখন একটি ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাই এর মাঝখানে যে কে কি বলল, কোন দল কি বলল, জনগণ কিন্তু এগুলো বুঝতে রাজি না। তারা চায় যে আমরা ভোট দিতে পারিনি এতদিন, আমরা এখন ভোট দিতে চাই। আর আমরা যেটা বিভিন্ন দল যে বিতর্কগুলি তৈরি করছে, এই বিতর্কগুলো কিন্তু তারা টেলিভিশনের পর্দায় করছে, মঞ্চে করছে, কিন্তু ফিজিক্যালি কিন্তু সবাই নির্বাচনের মাঠে নেমে গেছে। বিশেষ করে ধরেন জামাত তো আরও কয়েক মাস আগে তাদের 300 আসন প্রার্থী ঘোষণা করেছে। আমাদের বিএনপি 237টি আসন ক্যান্ডিডেট ঘোষণা করেছে এককভাবে। আপনার এই এনসিপিও প্রায় 150 মতো ক্যান্ডিডেটের ঘোষণা দিয়েছে, কিন্তু প্রত্যেক কিন্তু নির্বাচনকে সামনে রেখেই কাজ করছে। আর এর মাঝখানে কিছু দাম দর কষাকষি বা নিজের গুরুত্ব বাড়ানো বা নিজে আরেক পার্টিকে বিতর্কের মধ্যে রাখার জন্য বা অন্য পার্টিকে তারা এই কর্মকাণ্ড থেকে, নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে থেকে তাদের তর্কের উত্তর দেওয়ার জন্য, যে সময় নষ্ট করার জন্য এই ধরনের অপকৌশলগুলো তারা ইউজ করার চেষ্টা করছে। কিন্তু আমরা কিন্তু তাতে বিভ্রান্ত নেই, কারণ টেলিভিশনের যে কথাবার্তা টেলিভিশনে হবে, ফিল্ডের যে কথাবার্তা আমরা ফিল্ডে চালিয়ে যাচ্ছি। আমাকে ধরেন ঢাকা 1 থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি তো এর অনেক পূর্ব থেকেই আমার নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছি। আমি 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, নবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আমার পৌঁছানো হয়েছে আগেই। এখন 5 তারিখের পর থেকে কিন্তু 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা নির্বাচনের মাঠে আছি।
আমরা কিন্তু অন্য কোনো বিতর্কের মধ্যে যারা ক্যান্ডিডেট আমরা অন্য কোনো বিতর্কের মধ্যে নেই। আমরা আমাদের নিজের এলাকার জনগণের মন কিভাবে জয় করব, জনগণকে কিভাবে খুশি রাখব, মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়, দেশের কিভাবে উন্নয়ন করা যায়, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদের মাথা ঘামানো শুরু হয়ে গেছে। নির্বাচনে যাব না বা আগে ভোট কোনটা হবে পরে ভোট কোনটা হবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ আগে ভোট হওয়ার জাতীয় নির্বাচন আগে অন্য কোনো ভোট হওয়ার কোনো সুযোগ নেই। যদি যারা এইগুলি বলছে তারাও কিন্তু জানে যে আগে হওয়ার সুযোগ নেই, কিন্তু জেনে শুনে বিতর্ক তৈরি করছে এর জন্যই যে তারা ধারণা করছে তারা যদি এই ধরনের একটা বুলি ছেড়ে দেয় তাহলে বিএনপি এটা নিয়ে বোধহয় ব্যস্ত থাকবে, তারা নির্বাচন দিকে থাকবে না। কিন্তু তারা এখনো কিন্তু বোকার স্বর্গে বাস করছে। তারা যতটা বুদ্ধিমান নিজেকে মনে করছে আমি তাদেরকে এতটা বুদ্ধিমান মনে করছি না। কারণ তারা নিজেদেরকে গোছানোর জন্য আরও কয়েক মাস আগে ক্যান্ডিডেট ঘোষণা করেছে, তার মানে তারা নিজেদের সাথেই কিন্তু প্রতারণা করছে, সরি টু সে। কারণ একদিকে তারা মাঠের নির্বাচনী প্রচারণা করছে, আরেক দিকে বলছে যে এই সময় নির্বাচন হবে না, এই দাবি ছাড়া নির্বাচন হবে না, এখন নির্বাচন হবে না, গণভোট আগে হবে, জাতীয় নির্বাচন পরে হবে, মানে যখন যা মনে চাচ্ছে তাই বলছে। সকালে এক কথা বলছে, বিকালে আরেক কথা বলছে, মানে কথার মধ্যে কোনো সঙ্গতিও নেই। সুতরাং এইভাবে হবে না। দেশকে ভালোবাসতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাহলে জনগণের কাছে যেতে হবে। জনগণই হলো সকল ক্ষমতার উৎস। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বলেছেন, জনগণ ছাড়া সেই হাসিনা মার্কা নির্বাচন কিন্তু এই দেশে আর হবে না। জোর করে ভোট নেওয়া কখনই হবে না। তাই জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে। এবং যদি যারা নাকি বিগত দিনে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের জালমান নষ্ট করেছে, যারা নাকি এই বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের অনেক মুক্তিযোদ্ধাদের বাড়িঘর নষ্ট করেছে, আমাদের বিশেষ করে হিন্দু বাড়িদের প্রতি আক্রমণ করেছে, যারা নাকি পাক বাহিনীর সাথে মিশে এই মুক্তিযুদ্ধীদের বাড়ি দেখে দিয়েছে, হিন্দুদের বাড়ি দেখায় দিয়েছে, সাথে সাথে কিন্তু সেই বাড়িগুলোতে আগুনে লেলিহানে একদম ছাই ছাই হয়ে গেছে। যারা নাকি এই কাজগুলি করে অভ্যস্ত তাদের কাছে দেশপ্রেম বলতে কোনো শব্দ থাকার কথা না। কারণ তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা নাকি আমাদের মা বোনকে ধরে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য, নিজেরাও ধর্ষণ করেছে, পাক বাহিনীদের দিয়েও ধর্ষণ করাচ্ছে। যাদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ না, জাতি নিরাপদ না, তারাই কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হয়ে আমরা কিন্তু এই পথে কখনো হাঁটি নাই। আমরা দেশের উন্নয়নের জন্য চলেছি এবং দেশের অগ্রগতি যাত্রা যেন অব্যাহত থাকে সেই দিকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশ গড়ার স্বপ্ন দেখছি। নিশ্চয়ই আপনার অনেকগুলি অভিযোগের মধ্যে জাহিদ চৌধুরী ভাই নিশ্চয়ই শুনছিলেন যে যেটা হচ্ছে যে তারা অন্য কোনো কথায় কান দিচ্ছে না, বিশেষ করে বিএনপির কথা বলছে, এটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। এই যেটা গণভোট বা জুলাই সনদ এসব নিয়ে ওনারা ওনাদের মতো করে কাজ করে যাচ্ছে। এখন যে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমরা যেটি আশরাফ ভাই বলার চেষ্টা করলেন, আসলে এগুলো টেলিভিশন টক শো বা মাঠে ময়দানে বক্তব্য হয়, কিন্তু আসলে সবাই নির্বাচনী মাঠে আছে। আপনার কাছে কি মনে হয় কি না যে তলে তলে প্রত্যেকেই কিন্তু একটা সন্ধি এঁটে রেখেছে যে আমরা আসলে শেষ পর্যন্ত প্রত্যেকেই এক কাতারে যাব, নির্বাচনে যাব, কিন্তু আবার আগামীকালকে কিন্তু বেশ কয়েকটি দলের আবার সমাবেশ দেখা যাচ্ছে। আপনার কাছে সব মিলিয়ে আমরা নির্বাচনী হাওয়া বইছে যদিও বলছি, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আশফাক ভাইকে। আশফাক ভাই মাঠে থেকে ফিরে এসে স্টুডিওতে কথা বলছেন। উনি মাঠের কথা, মাঠের বক্তব্যটি উনি হয়তো সঠিকভাবেই প্রতিফলন করতে পারবেন যে মাঠে কি অবস্থা বিরাজ করছে এখন। আমাদের চেয়ে বেশি খবর উনি রাখেন, কারণ দাঁড়ে দাঁড়িয়ে উনি যাচ্ছেন, উনি যেটা বলেছেন। আমি মাঠের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা ওনার কথাটাকে আমি সত্য ধরে নিয়ে কিংবা ওনার অবজারভেশনটাকে সঠিক ধরে নিয়েও আমি যেটা বলতে চাই যে রাজনৈতিক অঙ্গনে শুধু না, দেশের সাধারণ মানুষের মধ্যে, এমনকি সরকারেও
এক ধরনের শঙ্কা এখনও কাজ করছে। এটাকে এত সহজ সরলীকরণ করার সুযোগ আছে বলে আমি মনে করছি না। আমি ওনার এই জায়গায় নির্বাচনী ডামাডোল, গ্রামে গঞ্জে মানুষ নির্বাচনকে নিয়ে মাতামাতি হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে বিএনপি যখন তার প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে তারপর থেকে এই নির্বাচনী আলাপ আলোচনাটাই সব কিছুকে উপচে সবার উপরে স্থান পাচ্ছে। কিন্তু পাশাপাশি আবার একটা ভয় শঙ্কা কাজ করছে। ভয় শঙ্কা কাজ করছে কেন? যে জামাত এবং বিএনপি এই মুহূর্তে দেশের মূল দুইটা স্টেক হোল্ডার। এর পাশাপাশি এনসিপি আছে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে চূড়ান্ত মুহূর্তে এসে। তো তাদের তিনজনকে যখন তিনটা মেরুতে দেখতে পায়, তার তিন দলের নেতৃবৃন্দ যখন তিন ধরনের কথাবার্তা বলে, তিন দিকে হাঁটা দেন, তখন খুব স্বাভাবিকভাবেই দেশের মানুষ একটু শঙ্কিত হয়। এবং বিশেষ করে এই মুহূর্তে এসে যখন সবাইকে নির্বাচনের মাঠে নির্বাচনী ক্যাম্পেইনেই ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু তারা এখন পুরোপুরি নির্বাচনী ক্যাম্পেইনে ব্যস্ত না থাকে তলে তলে হয়তো তারা কাজ করছেন, 3 মাস থেকে করছেন, 1 মাস থেকে করছেন, কেউ 1 বছর থেকে করছেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর বাইরেও একটা শঙ্কা কাজ করছে এবং শঙ্কার পিছনে যৌক্তিক অনেক কারণও রয়েছে। আপনি আগামী নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আপনি আজকে দেখেন গৌরীপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে, কিছুক্ষণ আগেই এই খবরটি আসছে, অনলাইনে আমরা দেখতে পেয়েছি প্রার্থিতা নিয়ে। তা আমরা গত সপ্তাহে যেটা দেখলাম, চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে কিংবা তার মিছিলে গুলি চালানো হয়েছে। হতে পারে বলা হচ্ছে যে সন্ত্রাসী 2 গ্রুপের মধ্যে ছিল, কিন্তু এক গ্রুপ তো বিএনপির মিছিলেই অংশ নিয়েছিল এবং একজন মারা গেছে এখানে। তো নির্বাচনী প্রচারণা শুরুর মুহূর্তেই এই যে সিমটম, এগুলার পিছনে যারা পতিত স্বৈরাচার তাদের একটা সহযোগিতা থাকবে, হাত থাকবে। এর মধ্যে যদি আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা যদি মুখোমুখি অবস্থান নেই, তাহলে ওই শক্তিটা সাহস পাবে, শক্তি পাবে ষড়যন্ত্র করার। এবং তারা যে এই সমস্ত ষড়যন্ত্রে জড়িত হচ্ছে না কিংবা হবে না, ভবিষ্যতে আরও বেশি হবে না, সেটা বলার কোনো উপায় থাকবে না। এবং এই সুযোগটা কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো এটা করে দিচ্ছি, আপনি খেয়াল করে দেখবেন। এবং দেখেন কোন সময় করছি, যেখানে বলা হচ্ছে আগামী 13 তারিখ শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করা হবে। আমরা ধরে নিচ্ছি যে সেই তারিখটাও এই মাসের ভিতরে কোনো একটা দিন হবে। চাইলে 13 তারিখেও ওনারা রায় দিতে পারেন, কিন্তু ওনারা বলছেন 13 তারিখে ওনারা বলবেন কবে রায় দিবেন। তো এটা 14 তারিখে হতে পারে, 20 তারিখে হতে পারে, 30 তারিখে হতে পারে, এবং এটা আদালতের এখতিয়ার, ওনারা কবে তারিখটা নির্ধারণ করবে। তো এই সময় আমরা মিডিয়াতে দেখছি, গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখছি যে তারা এটাকে কেন্দ্র করে একটা নাশকতার ছক আঁকছে। তো এই নাশকতার ছক আঁকা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি জুলাইয়ের শক্তিগুলা মাঠে বিবদমান অবস্থায় থাকে, তাইলে তৃতীয় শক্তিকে এখানে খেলে দেওয়াটা অনেক সহজ হবে। তারা আপনার ভিতরে ঢুকে সাপোর্টাইজ করতে পারে, এবং করলে আপনারা এখন যেটা করবেন যে বিএনপির সমাবেশে কিছু করলে, আমরা চিটাগাংয়ের ক্ষেত্রেও 2-1টা ভয়েস আমরা কিন্তু দেখেছিলাম, ওইখানে স্থানীয় নেতারা করছিলেন, যদিও কেন্দ্রীয়ভাবে শেষ পর্যন্ত এটা আসেনি, অন্যদিকে এটা ডাইভার্ট করছে পুলিশের সুনির্দিষ্ট তথ্যের কারণে। কিন্তু প্রথমে আমরা দেখছিলাম কিন্তু এটা জামাতের দিকে এই দোষারোপটা গেছিল। প্রথম দিনে তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া ছিল লোকাল বিএনপির পক্ষ থেকে যে জামাতের লোকজন এটা করছে। তো এখন এই সমস্ত কাণ্ড তৃতীয় পক্ষ ঘটাবে, জামাত বিএনপি পরস্পরকে দায়ী করবে। যদি আপনি মাঠে অন্য ইস্যু নিয়ে মুখোমুখি অবস্থানে থাকেন, নির্বাচনী মাঠে আপনি থাকেন, মুখোমুখি বক্তৃতা দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নির্বাচনের বাইরে অন্য ইস্যুতে মুখোমুখি হচ্ছেন। এবং এতে নিয়ে একটা সন্দেহ দেখা দিচ্ছে যে এখনও জামাত তাদের দাবিতে অনড় রয়েছে যে তারা আগেই গণভোট চায়, এবং তারা এই কথাও বলেছে যে গণভোটটা, সাধারণ নির্বাচনটা যদি এই জন্য পিছিয়ে দিতে হয় তাতেও তাদের আপত্তি নাই, কিন্তু আগে গণভোট করতে হবে। আর বিএনপি তো স্পষ্ট করেই বলে দিয়েছে যে গণভোট এবং সাধারণ নির্বাচন একই দিনে করতে হবে। তার আগে আপনার এই জুলাই সনদ নিয়ে বিভেদ রয়ে গেছে। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট। বিএনপি বলছে আমরা যেখানে স্বাক্ষর করেছি, যে সনদে আমরা স্বাক্ষর করেছি উইথ নোট অফ ডিসেন্ট, সেইটাকেই আমরা মানব, সেটাকেই মানতে আমরা বাধ্য। মির্জা ফখরুল ইসলাম সাহেব, বিএনপি মহাসচিব, স্পষ্ট করেই বলেছেন। অন্যদিকে জামাতে ইসলাম বলছে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, সরকার যেটা দিয়েছে এটাকেই বাস্তবায়ন করতে হবে, ঐক্যমত্য কমিশন যেটা সাবমিট করেছে জুলাই আদেশে।
আবার এনসিপি মাঝামাঝি একটা অবস্থান থেকে তারা বলছে যে একই দিনে নির্বাচন আমি যদি হয় তাতে তাদের বড় ধরনের আপত্তি নেই, এটা বড় ইস্যু না। তবে যারা সংস্কারের পক্ষে আছে আমরা সংস্কারের পক্ষে থাকবো। তো একটা অবস্থান নিয়েছে। আমি একটা ছোট্ট বিষয়ে প্রশ্ন করি, তো আমার হঠাৎ মাথায় আসলো, ভাবলাম যে আপনাকে থামাবো না, কিন্তু আমার যখন আপনি বললেন যে জামায়াত ইসলাম বলছে যে জুলাই সনদ নিয়ে যে যেখানে যা করেছে স্বাক্ষর করেছে সেটাই বলবৎ থাকবে, এটা জামায়াত ইসলাম না, বলছে? বিএনপি বলেছে তারা যেখানে স্বাক্ষর করেছে সেটাই- তারা সেই জায়গায় স্ট্যান্ড করবে, সেগুলো তারা মানবে। এর বাইরে যা আছে সেটা তারা মানবে না। জামায়াত ইসলাম বলছে, জামাত ইসলাম বলছে যে অবস্থায় ফাইনালি তারা জুলাই আদেশের ঐকমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্ট দিয়েছে, তার মানে সরকার একটা মেনে নিচ্ছে, তারা সরকারের ঐকমত্য কমিশনেরটাই তারা মেনে নিচ্ছে। তাহলে জামায়াত ইসলাম যদি ঐক্যমত্য কমিশনেরটা বা সরকারের সেটা মেনে নেয়, তাহলে সরকার যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করছে, সেটা মানছে না কেন? না, তারা মানে যখন যেটা সুবিধা সেটা মানছে নাকি? তারা সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে সরকারেরটা মানছে এবং তারা বলছে এই মাসেই নির্বাচন দিবে। মানে সরকার এখনো কিছু বলেনি, কিন্তু এটা সবাই বুঝে যে ফেব্রুয়ারি মাসে কি এখন একটা নির্বাচন করা, ফেব্রুয়ারির আজকে এসে আমরা কথা বলছি 9 তারিখে এসে এই কথা বলার কি কোনো সুযোগ আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা? তো সেই পরিবেশ তো বাস্তবে সেই বাস্তবতা নেই। বাট এটাকে অনেকেই মনে করছে যে তারা এটাকে হয়তো বা একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে এটাকেই সামনে নিয়ে আসছে। আচ্ছা, আমরা বিরতি যাবার একটা ছোট্ট প্রশ্ন করে আপনার কাছে উত্তর চাবো। আপনি তো খুব দেশের জনপ্রিয় গণমাধ্যম প্রিন্ট মিডিয়ায় আপনি দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে, এবং আমরা এই পত্রিকার যিনি সম্পাদক যারা মাহমুদুর রহমানের প্রতি জেল জুলুম সবকিছু আমাদের সব জানা আছে, এবং সেই পত্রিকায় মজলুম যে সাংবাদিক, সেই পত্রিকায় আপনি ব্যবস্থাপনা, আপনাকে যদি আজকে একটা সম্পাদকীয় লিখতে দেওয়া হয় যে আগামীকালকের জন্য বা আগামীকালকে দেখা পরশু দিনের জন্য, আপনি কি চাবেন? আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাবেন কি চাবেন না? না, এটা আমার ব্যক্তিগত, যদি আপনি যদি সম্পাদকীয় আপনি দেখেন, আমি যেটা চাইবো এখানে প্রথম কথা বলি যে এটা একটা পত্রিকার সম্পাদকীয় পলিসি তার পত্রিকার নীতি অনুযায়ী হয়। এখানে আমার সম্পাদক বিভিন্ন জায়গায় ওনার ওপিনিয়ন গুলো তুলে ধরেন, প্রায় কথা বলেন। ব্যক্তি জাহিদ চৌধুরী কি করবেন? প্রায় কথা বলেন না, আমি সম্পাদকের কথা বলছি না, আপনি সম্পাদকের কথা বাদ দেন। যদি ব্যক্তিগতভাবে আমার মতামত যদি জানতে চান, আমি এখানে খুব স্পষ্ট করে যেটা বলতে চাই যে জুলাই সনদ যেখানে স্বাক্ষরিত হয়েছে, যদি আপনি এটা না মানেন তাইলে স্বাক্ষর নিছেন কেন? তাইলে ঐকমত্য কমিশনের উচিত ছিল, যেটা নিয়ে বিরোধের সূত্রপাত, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনের প্রস্তাব আসলো 166টা, এর মধ্য থেকে ঐকমত্য কমিশন 85টার ব্যাপারে প্রাইমারিগুলা বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে দিল। 85টার ব্যাপারে আপনি ফাইনাল ওপিনিয়ন নিয়ে ঐকমত্য কমিশন বসলেন। কমিশন বসে আপনি আলাপ আলোচনা করে এক জায়গায় এগ্রিড হলেন যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। আমি এটা বলে আপনার এটা শেষ করছি। জুলাই সনদ যেখানে স্বাক্ষরিত হলো সেইখানে বিএনপিও স্বাক্ষর করলো, জামাতও স্বাক্ষর করলো, এনসিপিও বললো যে আমরা স্বাক্ষর করব, এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখে। তারাও কিন্তু বলে নাই যে আমরা এটাতে স্বাক্ষর করব না, আমরা এটাতে এগ্রিড হই নাই। তাইলে যেখানে ঐকমত প্রতিষ্ঠিত হয়ে গেল সেখানে কমিশন কেন তাদের রিপোর্টে বাড়তি জিনিস নিয়ে আসলো, এটা আমারও বোধগম্য হয় না। তাইলে উচিত ছিল কমিশনের যে তাদেরকে দিয়ে স্বাক্ষর না নিয়ে তারা সবার মতামত নিত, নিয়ে বলতো যে আমরা এটা ঘোষণা করলাম, এটা যারা মানেন কি না মানেন ওই জায়গায় যেতে। আমার কোনো প্রশ্ন কাউকে বিভ্রান্ত করবার জন্য কোনো দলের পক্ষে নয়, প্রশ্নটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট জমা দিয়েছে সেটা জামায়াত ইসলাম বলছে এটাই থাকতে হবে, তাই তো? জি, এটাই তারা চায়। তাহলে সরকার যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা আবার চায় না কেন? মানে না, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই কথা কিন্তু বলছে না, তারা বলছে যে আগে এই নির্বাচন দিয়ে দিতে হবে, তারপরে আবার ফেব্রুয়ারিতে আপনি পারলে নির্বাচন করেন। বলছে যে আমাদের সিআরপিসি তে বা নির্বাচন কমিশন বলছে যে গণভোটের কোনো এই ধরনের কোনো ব্যবস্থা এখন এই মুহূর্তে নেই। সেই কথা আসলে তো আবার অন্য একটা বিষয় আসে, আমি এটা স্পষ্ট করেই বলতে চাই। তাইলে সবার আগে এই প্রশ্নটাই আসবে যে আপনি এখন সংবিধান মানেন কি মানেন না? বাংলাদেশের যে সংবিধান এখন আছে, এই মুহূর্তে আছে, সেই সংবিধান আপনি এই মুহূর্তে এটা বলবৎ আছে না নাই, সেই প্রশ্নে আপনার যেতে হবে। আপনি যদি বলেন যে আমি বর্তমান সংবিধান মানি এবং তত্ত্বাবধায়ক সরকার 106-এর রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর সংবিধান মানেন, তাহলে সংবিধান মানলে সংবিধানে তো রেফারেন্ডাম গণভোটের কথাই নেই। এবং তারা যেখানে ঐক্যমতে পৌঁছছে এখানে গণভোটের কথাটা আবার ইনক্লুড করা হচ্ছে। মেজর চেঞ্জ করলে গণভোটটা ছিল
শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীটা তুলে দিয়েছে, সেটাকে আবার ইনক্লুড করা হচ্ছে। বাট এই গণভোটের বিষয়টা আসছে কিভাবে, যে আপনি আগে পার্লামেন্টে পাশ করবেন সংবিধান, তারপর আপনি গণভোট করবেন। তারপরেও কিন্তু বিএনপি পক্ষ থেকে এটা বলা হয়েছে যে আমরা এটা জেনেও দাবির প্রেক্ষিতে এবং আলোচনার সুবিধার্থে ঐক্যমতে পৌঁছার জন্য আমরা মেনে নিয়েছিলাম সেম ডেতে গণভোট হবে। জি নিশ্চয়ই, আমরা একটা আলোচনা বিরতি নিতে চাই। আমরা আসলে শেখ হাসিনার সময় একটা কথা বলতাম, সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। মানে শেখ হাসিনার সঙ্গে থাকলে ভালো, না থাকলে কিন্তু আপনাকে জঙ্গি বানায় দিত, ফ্যাসিস্ট বা একটা কিছু বানিয়ে দিয়ে আপনাকে নানাভাবে জেল জুলুম করতো। এখন আমি জানি না রাজনৈতিক দলগুলো যদি নিজের যে সুবিধা সেই সুবিধাটা তারা মানতে চায়, তারা কিন্তু অন্য সুবিধা মানতে চায় না। আমরা মনে করি আশফাক ভাইয়ের কথার উপর আমার দুই একটা কথা ছিল, আপনি বিরতির পরে আমার এই সুযোগটা দিয়ে বিরতির পর নিশ্চয়ই আমরা দিব। তবে ভোটের মাঠে আমরা যেটা বলছি সেটি হচ্ছে কি, আমরা ঐক্য চাই, আমরা বন্ধন চাই, আমরা ভালোবাসা চাই। আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের মধ্যে কোনো ফাটল দেখতে চাই না। আমরা নির্বাচনী হাওয়া যেভাবে বইতে শুরু করেছে, সেই সুমিষ্টি হাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক জাগরণের মধ্যে দিয়ে একটা নতুন সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশার একটা ছোট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আমাদের দুজন প্রিয় অতিথি, সাবেক ছাত্রনেতা, বিএনপির ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক এবং সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরীকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা নির্বাচনী হাওয়া নিয়ে কথা বলছিলাম। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা, এফএচ হলের সাবেক ভিপি খন্দকার আবু আশফাক, রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী। আমরা খানিক আগে আলোচনা বলছিলাম আশফাক ভাই, যে বাংলাদেশে নির্বাচনের যে ত্রয়োদশ নির্বাচনের যে হাওয়া এবং সেই পাল সেটি উঠেছে। কারণ মূলত যখন বিএনপি 237টি আসনের প্রার্থীরা ঘোষণা করলেন, তখন সকল সংকট সংখ্যা কাটিয়ে কিন্তু সবাই কিন্তু মাঠে নেমে গিয়েছেন। বিএনপির যারা প্রার্থীরা তারা কিন্তু একটু দোদুল্যমান ছিলেন, নামবে কখন নামবে কি নামবে, যদিও সবাই মিলে মাঠে কাজ করছিলেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটি কিন্তু জাতি নিশ্চয়ই জানে, তবু আমরা আবারও একটু স্মরণ করাতে চাই যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটি নিয়ে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে পরিষ্কার কোনো ধারণা ছিল না। আমি নিজে আমার বেশ কয়েকটি প্রোগ্রামে অ্যাটর্নি জেনারেল সাহেবকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়, অত্যাচারমূলক, জুলুমমূলক যে মিথ্যা মামলা করা হয়েছিল সেগুলো আইনের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, তার নির্বাচন করতে কোনো বাধা আছে কিনা তিনি কিন্তু সরাসরি 2 মাস আগে বলেছেন নির্বাচন করতে তার কোনো বাধা নেই। কিন্তু তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা আশাবাদ ছিল তিনি নির্বাচন করবেন। আপনার নিশ্চয় মনে আছে আশফাক ভাই, যেহেতু আপনার সরাসরি বিএনপি রাজনীতি করেন, ছাত্রদল করতেন, 2008 সালের নির্বাচনে বগুড়া 6, ফেনী বিভিন্ন আসন থেকে 3বার তিনি নির্বাচন করেছেন 3টি আসনে, এবং এরপরে 5টি আসনে যখন নির্বাচন করেন প্রত্যেকটি আসনে ব্যাপক ভোটে তিনি জয়লাভ করেছিলেন। এখন বেগম খালেদা জিয়াকে সামনে নিয়ে আসাটা, এটাকে আপনি কিভাবে দেখেন, যেহেতু এই দলেরই আপনি একজন সদস্য, আবার অন্যদিকে যে তিনি যে পরপর 5টি আসন এবং 3টি আসনে বিজয় লাভ করতেন, এবং আমরা দেখেছি যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সাদেক হোসেন খোকার কাছে হেরে গিয়েছেন, মান্নান সাহেবের কাছে হেরে গিয়েছেন, আপনার বিশ্লেষণ কি? দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি মনে হয় যে আমার জানা মতে এত জনপ্রিয় নেত্রী আর বাংলাদেশে কখনো হয়নি, এবং পৃথিবীর ইতিহাসও খুব কম, বিরল। উনি 1991 সালে 5টি নির্বাচনী এলাকা থেকে দাঁড়িয়ে 5টিতে পাশ করেছে, 96তেও 5টিতে পাশ করেছে, 2001ও 5টি থেকে পাশ করেছে। অন্যধারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 5টি আসনে দাঁড়িয়ে 1টা আসনে পাশ করেছে, 4টিতে ফেল করেছে। তার মানে 2 নেত্রীর জনপ্রিয়তার ব্যবধানটা আপনাকে খেয়াল করতে হবে। যে ব্যবধানটা আমি ঠিক বলবো না, জনপ্রিয়তাটা চিন্তা করতে হবে যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাটা কতটুকু এবং শেখ হাসিনার জনপ্রিয়তাটা কতটুকু। কিন্তু এইভাবে একটা নেত্রী এত, তারপরে 2008 সালেও কিন্তু উনি 3টে নির্বাচনী কেন্দ্রে দাঁড়াইছে এবং 3টাতে উনি বিপুল ভোটে জয় হয়েছে, মানে তার ধারে কাছে কেউ ছিল না। আর শেখ হাসিনা 1টা পাস করছে এবং খুব কন্টেস্টের মধ্যে, নিজ এলাকা থেকে গোপালগঞ্জ ছাড়া সে অন্য কোথাও পাস করেনি। তাইলে দেশনেত্রী খালেদা জিয়া এখন আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি সুস্থ। উনি যতদিন বাঁচা আছে ততদিন তো উনি নির্বাচন করবেই, জনগণের চাহিদা, এটা কিন্তু ওনার চাহিদা না। ম্যাডাম কিন্তু নির্বাচনের
আগ্রহ তেমন ছিল না, কিন্তু জনগণ চায় উনি আমাদের নেত্রী, উনি আমাদের দলের সভাপতি, সভানেত্রী, তো উনি তো নির্বাচন করবেই, এটাই তো স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি জায়গা থেকে দাঁড়িয়েছেন, আমাদের আত্মবিশ্বাস একটা জায়গায় ওনার জন্য যথেষ্ট, কারণ উনি এত বেশি জনপ্রিয়, ওনার একাধিক জায়গায় দাঁড়ানো দরকার নেই। তার মানে এরা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কম জনপ্রিয় তা না, এটা কৌশলগতভাবে বিগত দিনে যেহেতু 5টা দাঁড়াইছে, উনি একটাও দাঁড়াতে পারতেন, এখনও উনি 3টা দাঁড়াইছে, উনি 3টায় পাশ করবেন, বিপুল ভোটে পাশ করবেন, 2টা ছেড়ে দিবেন, একটা উনি রাখবেন। এর জন্য উনি ওনার এই দাঁড়ানোটা দোষের কিছু নেই। দর্শক, এটাকে মানুষ খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে, কিন্তু একই সাথে মানুষ বরঞ্চ উনি তো 3টা এলাকা থেকে দাঁড়িয়েছে, অন্য অন্য এলাকায় মানুষ খুব উদ্গ্রীব হয়েছিল যে ম্যাডাম যেন আমাদেরকে এখান থেকে দাঁড়ায়। আমিও তো ব্যক্তিগতভাবে আমার চাহিদা, যদি ম্যাডাম যদি আমাদের এলাকা থেকে দাঁড়ায়, দোহানগঞ্জ থেকে দাঁড়ায়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে ম্যাডাম আমাদের এলাকা থেকে নির্বাচন করেছে। এই ধরনের সারা দেশের কিন্তু ম্যাডামের এই ধরনের একটা চাহিদা আছে, যেমনইভাবে জনাব তারেক রহমান সাহেবেরও কিন্তু এই ধরনের একটা চাহিদা সারা দেশে, ভোটের মাঠে তারা এরকম একটা গুরুত্ব বহন করে রয়েছে। আমি এই প্রশ্নের সাথে এখন যেটি নিশ্চয়ই এটা অবশ্যই একটা শুভ দিক, আমাদের আবেগের বিষয়, আবেগের বিষয়, এবং মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বেগম খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াবেন কিনা, সেই কনফিউশনটা দূর হয়েছে। নিশ্চয়ই তিনি দাঁড়িয়েছেন, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে, এবং আপনি নিজে প্রার্থী হয়ে বলছেন যে আপনার এলাকা থেকে বেগম খালেদা জিয়া দাঁড়ালে আপনার চেয়ে বেশি কেউ খুশি আর হবে না, সুতরাং মানুষের মধ্যে সে আবেগ কাজ করছে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল দেখা দিচ্ছে, এই ফাটলের মধ্যে দিয়ে যেটি সাংবাদিকতার সিনিয়র সাংবাদিক জাহিদ চৌধুরী যেটি বললেন, যে দেশি বিদেশি শক্তি কিন্তু ওত পেতে আছে, এটি এখন জামাত, বিএনপি, এনসিপি ছাড়াও কিন্তু নানা রকম শক্তি রয়েছে। সেই ক্ষেত্রে ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন, যে আসলে এই ধরনের নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া, নির্বাচনকে বিতর্কিত করে দেওয়া, সে অবস্থান থেকে বিএনপির অবস্থান কি? দেখেন, বলতে দ্বিধা নেই, -2 ফর্মুলা কিন্তু এখনো অনেকের মনের ভিতর গেঁথে আছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী যারা, ধরেন বিদেশি ষড়যন্ত্রকারী যারা, তারা কিন্তু বিদেশ থেকে দেশের উপর যদি কারোর উপরে ভর না করে, তাহলে কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ নেই। কেউ না কেউ তাদেরকে আশ্রয় দিচ্ছে বা তাদের সাহায্য চাচ্ছে, তার সাহায্য নিচ্ছে। যারা নাকি জনগণের উপরে যাদের আস্থা নেই, তারা কিন্তু বিদেশিদের উপরে তার ভরসা করে। যারা বিদেশিদের উপর ভরসা করে ক্ষমতা আসতে চায়, তারাই কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলছে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, এবং তারা যা বলছে, এরা জাস্ট ওই যে সিনেমার পিছন থেকে ডায়লগ বলে সামনে অ্যাক্টররা কথা বলে না, সেরকম পিছন থেকে এদেরকে যা পড়াই দেওয়া হচ্ছে, তারা সামনে থেকে তাদের মুখ দিয়ে সেগুলো শুধু বের করছে। তাই এর মানে নিজস্ব সত্তা বলতে এদের কিছু নেই। এরা জনগণের উপর নির্ভর করে না, যেমন করে নির্ভর করতে না শেখ হাসিনা, তেমনি করে একটি গোষ্ঠী এখন যারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, বা নির্বাচনকে পিছানোর চেষ্টা করে, বা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, এখনও তাদের মাথায় কিন্তু খেলছে -2 ফর্মুলা। তারাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু এগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না, কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতায় আসছে, এবং এখনও বিএনপি জনগণের উপরে নির্ভর করছে। জনগণের কাছে আমরা যাচ্ছি, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা ক্ষমতায় আসবো, জনগণ যদি গ্রহণ না করে তাহলে ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। কিন্তু বিদেশি কারো সাহায্য নিয়ে আমরা ক্ষমতায় আসবো, এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই করিনি, আমাদের মাথায় এগুলো কখনো আসে না, এবং এই ধরনের ঘটনায় আমরা নিজেদেরকে কখনো সম্পৃক্ত করতেও রাজি নেই। জি, জাতীয় ভাই, একটা ছন্দপতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। তবে আজকে যেটি ঘটলো, আলোচিত বিষয়, নিশ্চয়ই আপনি অন্য কোনো আলোচনা থাকলেও সেটিও করবেন, যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন এবং তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তো তার ভোটার হওয়া, নির্বাচন করা ঢাকা 10 আসন, এবং সে আসনে জামাতের প্রার্থীতে দিচ্ছে কিনা আমি জানি না, বিএনপি কোনো প্রার্থীতে এখনো দেওয়া হয়নি। তো এই সব মিলিয়ে এনসিপির যে অবস্থানগত অবস্থান, তাদের প্যাকেজটা আসলে কীরকম মনে হয় আপনার কাছে? যেমন বেশ কয়েকটি আসনে বিএনপি প্রার্থীরা জানি, তার মধ্যে 2-1টি আসনে আমরা দেখতে পেয়েছি যে
উপদেষ্টাদের মধ্যে দুই একজন কিন্তু সে এলাকায় যাওয়া আসা শুরু করেছে, যেরকম সজীব ভুঁইয়া এখন 10-এর জন্য ভোটার হয়েছে, নির্বাচন করবেন বলেছেন। কোথায় করবেন তিনি কিছু বলেন নাই, কার সাথে করবেন সেটা কিছু বলেন নাই। না, সেটাও বলেছেন ঢাকা থেকে পরবর্তী মেসেজ মানে যেটা ছিল ঢাকা থেকে করবেন এটা বলেছেন। কাদের সাথে করবেন, নিজে করবেন, স্বতন্ত্র করবেন না কার সাথে করবেন সেটা বলেন। আবার অন্যদিকে কিন্তু আমরা তথ্য উপদেষ্টাকে দেখেছি, তিনি তার নিজের এলাকায় গিয়েছেন এবং সে এলাকাটাও কিন্তু ঘোষণা হয়নি। তো আপনি এই রাজনীতির হাওয়ার মধ্যে, নির্বাচনী হাওয়ার মধ্যে আসলে এনসিপির অবস্থান কিরকম দেখছেন? তারা বলছে তার দরজা খোলা আছে, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এখানে কয়েকটা বিষয় আসে। আশফাক ভাইয়ের ওই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলতেছি, আপনার প্রশ্নের উত্তর আগে দিয়ে নিচ্ছি। যেটা হলো যে এনসিপি এখনও স্পষ্ট করে তারা বলেনি যে তারা বিএনপির সাথে যাবে, জামাতের সাথে যাবে না এককভাবে করবে। যদিও তারা সর্বশেষ বলার চেষ্টা করেছে যে আমরা 300 আসনেই প্রার্থী দিব। সেটাকেই যদি তাদের শেষ কথা বলে থাকে, তারা কিন্তু খুব স্পষ্ট করে বলেনি যে আমরা কারো সাথে এইবার জোটে যাব না। প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে সেটা জানায়নি, বাট যতটুকু জানিয়েছে তারা বলছে 300 আসনে প্রার্থী দিবে। তো সেটা ধরে নেওয়া যায় তারা এককভাবে নির্বাচন করছে। এর আগে যদিও দেখা গেছে তারা জামাতের সাথেও আলোচনা করেছে ইন্টারনালি, বিএনপির সাথেও ইন্টারনালি আলোচনা করেছে। আমরা দুই পক্ষের কাছ থেকেও কথাবার্তা শুনছি। আবার কোনো এক সময় এনসিপির প্রধান বলেছেন যাদের অতীত ইতিহাস প্রশ্নবিদ্ধ তাদের সাথে আমরা যাব না। আবার রিসেন্টলি বলতে শুনেছি যারা সংস্কারের পক্ষে নেই, এটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে কালকেও বলেছেন যে যারা নোট অফ ডিসেন্ট থাকবে না জুলাই সনদে, তো নোট অফ ডিসেন্ট তো বিএনপি দিছে, তাইলে তাদের সাথেও তাদের মিল হবে না। এইখানে এনসিপির বিষয় যেটা হয়েছে, এনসিপি নবগঠিত একটা পার্টি, তরুণদের দল। জুলাই অভ্যুত্থানের যেটা জুলাই বিপ্লব যেটাকে আমরা বলি, তার নেতৃত্বে তারা ছিল, এই তরুণরা ছিল, তাদের দিয়ে এই দল গঠিত হয়েছে। যদিও জুলাই আন্দোলন, এটা আন্দোলনের একটা চূড়ান্ত পর্বে ঘটেছিল, এটা কারো দাবি করার কোনো ফুরসত নেই যে আমরা জুলাই মাসেই 36 দিনেই কিন্তু হাসিনাকে পতন ঘটিয়ে ছেড়েছি। অবশ্যই এটা ফাইনাল রাউন্ড, কিন্তু তার আগে অনেক ম্যাচ হয়েছে, কোনোটাতেই হয়তো ফাইনাল রেজাল্ট আসেনি। কিন্তু 16 বছরের লড়াই সংগ্রামে আশফাক ভাইরা, বিএনপি, জামাত ইসলামীর একটা বিশাল ভূমিকা রয়েছে হাসিনাকে পতন ঘটানোর জন্য। সামরিক বাহিনীর চূড়ান্ত পর্যায়ে এসে একটা ভূমিকা রয়েছে। তো এগুলো অস্বীকার করার উপায় নেই। স্টেক হোল্ডারদের এই ভূমিকাটা কিন্তু এককভাবে কাউকে এটার কৃতিত্ব দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। বাট আমরা মনে করি যে এই তরুণরা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, এই তরুণদের একটা অংশ এনসিপি গঠন করেছে। এর বাইরে কিন্তু আপ বাংলাদেশ আছে, অন্যান্যরা আছে, ছাত্রদলের তরুণরা ছিল, ছাত্র শিবিরের তরুণরা ছিল, অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করেছিল চূড়ান্ত পর্যায়ে। তো সেখানে তারা নতুন দল হিসাবে তাদের এই মুহূর্তে, তারা যদিও এটা বলার চেষ্টা করছে ইদানিং যে আমরা 10 বছর পরে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি, এই কথা কিন্তু রিসেন্টলি তাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা বলা হয়েছে। তো তারা যদি 10 বছর 15 বছর পরে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, এখন তাদের দলকে, তাদের বক্তব্যকে, তাদের দলীয় ম্যানিফেস্টোকে, এইগুলাকে জনগণের কাছে নিয়ে গিয়ে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এবং তারা যদি তাদের অবস্থানটা জাতির সামনে, দেশবাসীর সামনে, ভোটারদের সামনে তুলে ধরতে পারে, তাইলে এটা ভালো হবে। আমি মনে করি এটা খারাপ হবে না। কিন্তু এখনই ক্ষমতায় যাওয়ার যদি চিন্তা করে, তাইলে এনসিপি তো এই পর্যায়ে নেই। এটা বাস্তবটাকে আপনার অস্বীকার করলে হবে না। এনসিপি ক্ষমতা যাওয়ার কথা বলছে না, ভোটের লড়াই করা তো ক্ষমতায় যাওয়া না, নিজেদের অবস্থানটাকে জানান দাও না, এমন কথাও বলা হয়েছে। আমরা মেজরিটি, এনসিপির দায়িত্বশীল নেতারাও বলছেন যে আমরা মেজরিটি নিয়ে নির্বাচনে জয়ী হবে, কথা কিন্তু বলা হয়েছে। আপনি একবারে কোট আনকোট এটা আছে, এর মধ্যেই বলা হয়েছে। তো অনেক স্বপ্নই অনেকে অনেকভাবে দেখতে পারে, কিন্তু এটা বাস্তব ভিত্তিক না। এখন বিএনপির সাথে প্রতীক, যদি দলীয় প্রতীকে আলাদা নির্বাচন করতে হয়, যেটা এই মুহূর্তে আরপিও সর্বশেষ সংশোধনীর পর নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, তাইলে বিএনপির সাথে যদি এনসিপি জোটও বাঁধে, খুব বেশি সুবিধা করার সুযোগ নেই, কারণ প্রতীকটা একটা ভাইটাল জিনিস। আপনি ধানের শীষ না দাঁড়িপাল্লা, এই মুহূর্তের যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে এই দুইটা প্রতীকই গুরুত্বপূর্ণ। অন্য যে প্রতীকগুলো আছে তার মধ্যে এনসিপি অবশ্যই এগিয়ে আছে, অন্যদের ক্ষেত্রে তো আরও তাইলে এই যদি দলীয় প্রতীকে নির্বাচন করতে হয়, তাইলে ওই জোটবদ্ধ নির্বাচনের খুব একটা সুবিধা আদায় করতে পারবে না, এটা সবাই বুঝে। এটা আলাদা করে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, গবেষণারও দরকার নাই, এটা সবাই জানে, সবাই সাধারণ মানুষও এটা বুঝে। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে এনসিপি এইরকম কোনো একটা সমঝোতা চাচ্ছে কিংবা চেষ্টা করবে যে ঠিক আছে, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করে যদি কিছু আসনে বিজয়ী হয়ে আসা যায়। কাদের সাথে?
সেটা বিএনপির সাথে হতে পারে, কোনো কোনো জায়গায় জামাতের সাথেও হতে পারে। তারা এইরকম একটা কৌশলী অবস্থান নিচ্ছে, কারণ তাদের এমন কিছু প্রার্থী আছে নির্বাচনী এলাকা ভিত্তিক যদি আপনি অ্যানালাইসিস করেন তাইলে দেখবেন তাদের এমন কিছু প্রার্থী আছেন যে ওইখানে জামাতের সাথে তাদের অ্যালায়েন্স হলে তাদের জন্য সুবিধা হয়, এমন কিছু প্রার্থী আছেন তার বিএনপির সাথে অ্যালায়েন্স হলে সুবিধা হয়। এটা সবাই জানে, এটা নিয়ে আমি আলাদা করে টেলিভিশনে এসে নাম ধরে বলার প্রয়োজন নেই কার কোথায় কি অবস্থান আছে। আমার মনে হয় সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতাও কাজ করছে, যে কারণে তারা আর নতুন দল হিসেবে এটা হতেই পারে, এটাই স্বাভাবিক। তারা রিসেন্টলি নির্বাচন কমিশনের প্রতীক পেল, নিবন্ধন পেল, এখনও প্রক্রিয়া কিছুটা বাকি রয়ে গেছে, তো তাদের পক্ষে এটাই স্বাভাবিক এবং এখন খুব বেশি এক্সপেক্ট করার সুযোগ নাই। তবে তারা যে জিনিসটা করতে পারে, যেটা তারা করা উচিত, তারা যদি তাদের নীতি আদর্শে অবিচল থেকে দেশের মানুষের আকাঙ্ক্ষা, বিশেষ করে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে দেশের মানুষের তারা অভূতপূর্ব একটা সমর্থন পাবে। আর আমি আশফাক ভাইয়ের কথাটার একটা জায়গায় আমি বলতে চাচ্ছি বারবার, যে উনি 71 সালে জামাতের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন এবং এখানে উনি বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই 71 সালে জামাতের যে ভূমিকা ছিল এটার জন্য তাদের জবাবদিহি অতীতেও করতে হয়েছে, ভবিষ্যতেও এটার জন্য জবাবদিহি করতে হবে এবং এটা নিয়ে তারা ক্ষমাও চেয়েছে। রিসেন্টলি জামাতের আমি আরেকবার, উনি বলছেন যে আমি ৪র্থবারের মতো ক্ষমা চাইলাম এই বিষয়ে, আমেরিকায় গিয়ে এটা বলেছিলেন। সেটা তো 47 থেকে পর্যন্ত বোধহয় পুরোটা 24 পর্যন্ত, এটা 71 তো এর ভিতরেই পড়ে, 47 থেকে 24 এর ভিতরে স্পেসিফিকলি আলাদা করে এটা বলেননি। কিন্তু আমার কোয়েশ্চনটা এই জায়গায় হলো, আশফাক ভাইদের জুলাই অভ্যুত্থানে মানুষের সেন্টিমেন্টটা কি ছিল, দেশের তরুণ সমাজ, আমাদের দেশের এখন 60% হলো তরুণ, যেটা আমরা বারবার বলি, এই তরুণ সমাজের সেন্টিমেন্টটা যদি আফুল করতে না পারে বিএনপি, তাইলে বিএনপি এখানে একটা ভুল করবে। আমার এখন টার্গেটটা কি, এই মুহূর্তে আমার মানে জুলাইয়ের গণ অভ্যুত্থান কাদের বিরুদ্ধে হয়েছিল? শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট শক্তি, তার বিরুদ্ধে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, তার ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে, খুন, গুম, নির্যাতন, লুটপাট, অত্যাচার, রাজনৈতিক কর্মীদের উপর, বিএনপি জামাতের উপর অত্যাচার, এগুলোর বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হয়েছে কিসের বিরুদ্ধে? বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি, ভারতীয় আধিপত্যবাদ, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেইটা বিএনপির লোকজনরা, জিয়াউর রহমানের 7ই নভেম্বরের বিপ্লবের চেতনাটা কি ছিল, এই বিপ্লবের চেতনা, 7ই নভেম্বরের চেতনা এবং 24-এর চেতনার মধ্যে কোনো ফারাক নেই, এই কথাটা যদি বিএনপি ভুলে যায়, যে এই চেতনাকে ধারণ করে এটাকে ভুকালি এটা বলতে হবে। আপনি ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতা, আগ্রাসন আজকের দিনে এসেও, তারা গতকালকেও বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের বিরুদ্ধে ভারতীয় রাজনাথ সিং তাদের যে মন্তব্য করেছেন খুবই আপত্তিজনক এবং বাংলাদেশ এটা আজকে স্ট্রংলি এটা কন্ডেম করেছে। তো এই সমস্ত ইস্যুতে এখনো হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশে কয়েকদিন পর পরই হাসিনার, গতকালকেও আপনি জানেন যে ইন্ডিয়ান পত্রপত্রিকায় তার ইন্টারভিউ গেছে, তার আগে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তার ইন্টারভিউ গেছে, রয়টার্স থেকে শুরু করে, এএফপি থেকে শুরু করে। তো কিছুদিন পরপরই তারা এক একটা হাসিনাকে কেন্দ্র করে এক একটা, এবং তারা এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানটাকে একটা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করে। সুতরাং তাদের বিরুদ্ধে আপনাদের ভোকাল হতে হবে। আপনার শত্রুটাকে এই মুহূর্তে দেশের স্বার্থের বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ভোকাল হতে হবে। অবশ্যই আপনি আপনার পলিটিক্স করবেন, বিএনপির পলিটিক্স আর জামাতের পলিটিক্স কখনো এক হবে না, কিন্তু আমার এই মুহূর্তে দেশের শত্রুটাকে, সেটাকে টার্গেট করতে হবে। এই মুহূর্তে তরুণ সমাজের আকাঙ্ক্ষা কি, এটাকে ধারণ করতে হবে এবং তাদের সুরে কথা বলতে হবে। এবং খালি বিদেশি শক্তি ষড়যন্ত্রকারী না বলে আপনাকে কিন্তু এটাও মেনে নিতে হবে যে 4টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, আপনি দেখছেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণরা এই ছাত্র শিবিরকে, জামাতের অঙ্গ সংগঠন, তাদেরকে কেন বেছে নিয়েছে, এগুলোর মূল্যায়ন করে আপনাকে বাস্তব সামনে আগাতে হবে। এই তরুণরা কিন্তু বাংলাদেশ বিরোধী না, আমি এই কথাটা বলার চেষ্টা করছি, এটা কিন্তু জামাতের পক্ষে বলা না। এই যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু বাংলাদেশ বিরোধী না। প্রশ্ন করি জামাতের বিপক্ষে, আমার প্রশ্নটা বলা নয়, বিরোধীতে চলে যাব, উত্তর শুনতে যাব না, কিন্তু মূল পলিটিক্স যেটা, এই পলিটিক্সকে জিয়াউর রহমানের পলিটিক্স, যেটা 19 পলিটিক্স, এটাকে আপল করে। আপনি যেটা 4টি ছাত্র সংসদের কথা বললেন, এখন
এটি কিন্তু আমি জামাতের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে বা কারো পক্ষে নয়। সেখানে তো ছাত্র শিবির তো আগেই ছাত্রলীগের সঙ্গে মিশেছিল বলে অভিযোগ তুলছে বারবার। সে কারণে তারা তো আগে থেকেই সেখানে প্রস্তুতি ছিল, যেখানে বিএনপি বা ছাত্রদল ঢুকতে পারে। আমি মোটেও এটা অস্বীকার করছি না, এবং এই ছাত্র সংগঠনে ছাত্র শিবির জিতে গেছে বলে জাতীয় নির্বাচনে এটার প্রতিফলন হবে জামাতের আমির যেমন মাহমুদুর রহমান মান্নাও কয়েকবার আমি জিতেছে। ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না, জি, তবে এটার প্রভাব আছে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে। বিএনপিকে এখান থেকে বুঝতে হবে যে মানুষের, তরুণ সমাজের আকাঙ্ক্ষাটা কি। আমি তাদের একটা ট্যাগ রাখিয়ে দিলাম, আগে যেমন কিছু হলেই ফেব্রুয়ারি নির্বাচন না, তাইলে শেখ হাসিনা যেভাবে কোনো কিছু হলেই বিএনপিকে একটা ট্যাগ লাগিয়ে দিত জামাত শিবির, আপনারাও এখন যদি হাসিনার সুরে ট্যাগ লাগিয়ে দেন, কোনো কিছু হলে কেউ কিছু বললে এরা জামাত শিবির, এই ট্যাগ লাগার অপরাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে। পরিষ্কার হচ্ছে নিশ্চয়ই খন্দকার আবু আশফাক যে ট্যাগ লাগানো না, এখন হচ্ছে কি সম্পর্কের বিষয়, এবং সেই জায়গার মধ্যে যাতে দেশের শক্তি নিজেদের মধ্যে নিজেদের বিভেদ সৃষ্টি না হয় সেটি আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা শেষ মুহূর্তে আলোচনার আগে আবার একটা শেষ বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন সাবেক ছাত্রনেতা এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব জাহিদ চৌধুরী। আমরা আবারও এই দুই অতিথিকে নিয়ে ইস্পার মির্জা শুভরাত্রিতে শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইস্পার মির্জা শুভরাত্রিতে আমরা একদম শেষ বিরতির পর আলোচনা এসেছি। অল্প কিছুক্ষণ সময় আমাদের হাতে নির্বাচনী হাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম। ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, দৈনিক আমার দেশের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক জাহিদ চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমরা একদম অল্প সময়ের মধ্যে আছি। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের, আশফাক ভাই, মনে হচ্ছে যে বিএনপি জামাত এনসিপির মধ্যে এখন যে মঞ্চের বাইরে যাই চলুক না কেন, এগুলি কি এক ধরনের ইলেকশন রেটোরিক্স কিনা, ভিতরে ভিতরে সবাই কি এক আছে কিনা? কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবার কথা, যদি সেই স্বৈরাচার আবার ফিরে আসে তাহলে কিন্তু আপনাকে, জাহিদ ভাইকে এবং আমিও আপনাদের সঙ্গে কেউ কিন্তু ক্ষমা পাবো না। তো সে অবস্থায় প্রত্যেকের মধ্যে ভিতর ভিতরে কি কোনো আলাপ আলোচনা চলছে কিনা, বা আপনারা মনে করেন কি আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত কিনা, একসাথে বসা উচিত কিনা? দেখেন, এই বিএনপি এবং তার শরিক দল প্লাস জামাত, এদের 16 বছরের আত্মত্যাগ, সর্বশেষ ছাত্র শ্রমিক জনতা এবং পুরো দেশবাসী কিন্তু এই সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে নামছিল, যার ফলশ্রুতিতে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা কিন্তু এখনো আমাদের মাঝে অবস্থান করছে। জাহিদ ভাই যে কথাটা বলে গেলেন, যে 4টি বিশ্ববিদ্যালয়ে উদাহরণ দিয়ে গেলেন, এই 4টি বিশ্ববিদ্যালয়ে জামাতের যে বিজয়, এটাকে আমি পুরোপুরি বিজয়ের দৃষ্টিতে দেখছি না। কারণ জামাত শিবিরের ভোট যে কী পরিমাণ, সেরকম তো আপনার আমাদের জানা আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেখানে তাদের কোনো অবস্থানই ছিল না, বিশেষ করে গত 54 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ছাত্র শিবির করে কেউ পরিচয় দিতে পারতো না। সেখানে রাতারাতি তারা জয় হয়ে যাবে, এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তাদেরকে জয় করানো হয়েছে। এর পেছনে পতিত সরকারের যারা দোসররা, যারা দেশে অবস্থান করছিল, যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, তারা কিন্তু ভোটের কোনো বাধাগ্রস্ত নেই। ভোটের সময় কিন্তু ভোটটা তারা দিয়ে গেছে। তারা বিএনপিকে নিচে নামানোর জন্য এবং জামাতকে উপরে ওঠানোর জন্য এই কাজগুলো করেছে। তার মানে এই না যে এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। জাতীয় নির্বাচন কিন্তু আলাদা জিনিস, যার এরিয়া নিয়ে। আমাদের এরিয়া কি হবে সেটা কিন্তু আমার জানা আছে, কি পরিমাণ ভোট আসবে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু লিমিটেড একটা শ্রেণী পর্যন্ত থাকে, যে এখানে যারা ভোটার তাদের ম্যাক্সিমামই কিন্তু রাজনীতিটা সরাসরি দেখে নেই, তারা শুধু হাসিনার যে অত্যাচারগুলো দেখেছে। গত এই 16 বছরের আন্দোলনে আমাদের, ধরেন আমরা যারা বিএনপি এবং সমমনা দল যেগুলি আছে, বা জামাতও ধরেন সাথে আছে, কিন্তু আমাদের যে ভূমিকাগুলি ছিল, আমাদের যে লোকগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বাড়িঘর নিয়ে গেছে, জমি নিয়ে গেছে, ব্যবসার প্রতিষ্ঠান নিয়ে গেছে, আমরা কিন্তু একদম সরাসরি ভুক্তভোগী। মানুষ কিন্তু ধরেন টাকা পয়সা পাক, ব্যবসা করুক, আনন্দ পাক, ফুর্তি করুক, চাই বা করুক, ক্ষমতা পাক, ক্ষমতা ব্যবহার করুক, দেশের জন্য কাজ করুক, যে সময়টার মধ্যে ধরেন, বিশেষ করে ধরেন 40 থেকে
বা 35 বছর থেকে 60 বছর পর্যন্ত যে সময়টা, আমি বলবো যে আমার জীবন থেকে এই সময়টা কিন্তু পতিত সরকার নষ্ট করে দিছে। আমি কিন্তু এখন অনেক কিছু পেলেও সেটা আর পাবো না যেটা আমি হারিয়ে আসছি। এটা আমার জীবনে, আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। আর সেই পতিত সরকারকে যদি আমরা আবার উত্থান ঘটানোর চেষ্টা করি কেউ না কেউ ভিতরে ভিতরে, তাহলে কিন্তু আমাদের অবস্থা সেই আগের অবস্থায় ফিরে যেতে হবে। সেই অবস্থা থেকে কিন্তু আমরা কেউ পরিত্রাণ পাবো না। আপনাকে আমাকে আবার সেই কারাগারের অবরুদ্ধ হতে হবে, দেশ ছেড়ে পালাতে হবে। যদি 5ই আগস্ট না হতো, তাহলে আমি আমাকে উদাহরণ দিয়ে বলি, আমাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হতো অথবা পার্মানেন্ট কারাগারে চলে যেতে হতো। মাঝামাঝি কোনো অবস্থা ছিল না। এটা পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে 5ই আগস্টের উদ্ভব হয়েছিল সকলের চেষ্টায়। আমরা একটি নতুন দিগন্তের স্বপ্ন এখন আমরা দেখছি, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমরা এখন ক্ষমতার স্বপ্ন দেখছি সকলেই। কিন্তু 5ই আগস্ট না হলে কিন্তু এই স্বপ্নটা আমাদের দুঃস্বপ্ন হয়েই থাকতো। যে স্বপ্নটা দেখে আমরা আগাইছি, আমাদের উচিত সকলে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটা। নিশ্চয়ই। এই নির্বাচনে যায় জনগণকে রেহাই দেওয়া। আমরা যে আমাদের কাতা ছোড়াছুড়ি কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে, সাধারণ পেটে খেটে খাওয়া মানুষরা বিভ্রান্ত হচ্ছে, কৃষকরা বিভ্রান্ত হচ্ছে, শ্রমিকরা বিভ্রান্ত হচ্ছে। এদেরকে যদি নির্বাচনে যে হাওয়া যে বসছে, এরা যে আনন্দ উৎসব মুখে নির্বাচনটা করতে চাচ্ছে, ভোটটা দিতে চাচ্ছে, তাদেরকে যেন আমরা বাধাগ্রস্ত না করি, তাদেরকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি, তাদেরকে যেন আমরা নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দিই, কাদা ছোড়াছুড়ি না করি। নিশ্চয়ই, একেবারে চমৎকারভাবে আমি শুনেছি। 30 সেকেন্ডে শুনতে চাই, একেবারে সময় নাই, বারবার প্রডিউসার আমাকে তাগিদ দিচ্ছে। তবু যে কাদা ছড়াছড়ি বন্ধ করতে চাই, নির্বাচনী হাওয়া বইতে দিতে চাই, নির্বাচনের বাজনা দেখতে চাই আমরা। আপনার শেষ বিশ্লেষণ 30 সেকেন্ডে। আমি এখানে বলতে চাই যে ফেব্রুয়ারিতে অতি অবশ্যই নির্বাচনটা হওয়া উচিত, জাতীয় সংসদ নির্বাচন। যদি এর কোনো ব্যত্যয় হয়, মানে তার অর্থ হলো যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে যায়, তাহলে জাতির ভাগ্যে দুর্ভাগ্য রয়ে গেছে এবং রাজনৈতিক দল আমরা যারা আছি প্রত্যেকের জন্য এটা ভয়ানক বিপদ ডেকে আনার সমূহ সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং যে কোনো মূল্যে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে সবাইকে এগুতে হবে, এটাকে কোনো অবস্থায় পিছানোর কোনো সুযোগ নেই। দাবি দেওয়া সংস্কার প্রস্তাব 9 মাস ধরে রাজনৈতিক দলগুলো, শুধু বিএনপি এবং জামাত নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, 30টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের ব্যানারে আন্ডারে তাদের মধ্যস্থতায়, সরকারের মধ্যস্থতায় গত 9 মাস ধরে একই টেবিলে বসে দিনের পর দিন রেডিও টেলিভিশন স্ক্রিনের সামনে বসে আলোচনা করেছে এবং আলোচনা করে তারা যতটুকু ঐক্যমতে পৌঁছছে, এটা অনেক বড় অর্জন। এটাকে নষ্ট করা যাবে না। আমি যতটুকু জানি এখনও সরকারের উদ্যোগেই ভিতরে ভিতরে এক ধরনের যোগাযোগ আছে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো তাদের প্রজ্ঞার পরিচয় দিয়ে একটা জায়গায় সমঝোতায় পৌঁছে সংস্কারের ব্যাপারে, মূল ইয়ে তো এখানেই, এবং নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখের ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছে তারা একটা নির্বাচনের দিকে সবাই ধাবিত হবে। এবং পাশাপাশি সরকারকে বলবো, সরকার এই মুহূর্তে একটা অন্যতম বড় বিষয় হলো যে সারা দেশে বিভিন্ন মাধ্যমে খবর আসছে যে অস্ত্রের জনজনানি, অস্ত্র ঢুকছে, অস্ত্র উদ্ধারে বড় ধরনের একটা অভিযান সরকারকে অতি অবশ্যই অতি দ্রুত পরিচালনা করতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। নিশ্চয়ই প্রিয় দর্শক, সকল সংখ্যা কাটিয়ে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা একটা ভোট দিতে চাই এবং সেই ভোটের মাঠে দেশের আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশে ভোটের যে আমেজ, যে ইমেজ, সেই ইমেজ আবার বিল্ড আপ হোক। একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক, ভোটের মাঠের বাজনা যে বাজা শুরু হয়েছে, এর মধ্যে দেশি বিদেশি কোনো শক্তি যাতে, আমি বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা ফেসিবাদী শক্তি হিসাবে বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তারা একসাথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, আপনারা সবাই একত্রিত হয়ে একই তালে একই লয় বাংলাদেশকে ভালোবেসে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সাফল্যমণ্ডিত করবেন, এই প্রত্যাশা রেখে খন্দকার আবু আশফাক, সাংবাদিক জাহিদ চৌধুরী, দুজনকে ধন্যবাদ জানিয়ে ইস্পানি মির্জা বশিবরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।